হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ইংলিশের প্র্যাকটিস করছিলাম এবং মাঝখানে আমার একটু সমস্যার জন্য ক্লাসগুলো অফ হয়ে গিয়েছিল, তার জন্য প্রত্যেকের কাছে সরি, ক্ষমা প্রার্থী। কিন্তু আজ থেকে আবারও ক্লাসগুলো কন্টিনিউ চলবে, আর স্টপ হবে না, কেননা আমার যে ট্রেনিং বা সমস্যা ছিল সেগুলো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে থেকে আবারও এই ইংলিশের প্র্যাকটিস সেটগুলো চলবে প্রত্যেক দিন দুপুর 12টা থেকে। এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আপকামিং ক্লার্কশিপ পরীক্ষাতে সিলেবাসে ইংলিশ রয়েছে এবং এসএসসি যে তিনখানা এক্সাম হয়ে থাকে, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস, সমস্ত পরীক্ষার জন্যই এই ইংলিশের প্র্যাকটিস সেটগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার মতো করে পরীক্ষাতে আসতে পারে এই ধরনের প্রশ্ন উত্তরই বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি করে প্রত্যেকদিন প্র্যাকটিস করব। এবং বিগত 4খানা প্র্যাকটিস সেট করেছি, আজকে আমরা 5 নম্বর প্র্যাকটিস সেট করব। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টের জন্য। তো টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো দেখো, এই যে এক্সামগুলো রয়েছে, পুলিশ পরীক্ষা হোক, এসএসসি হোক, সেখানে কি কি ইংলিশের যে সিলেবাস রয়েছে সেখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইংলিশ কারেকশন বা সেন্টেন্স যে কারেকশন থাকে, এরর স্পটিং, ভুল দেওয়া থাকলে খুঁজে বের করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক রকমের হয়ে থাকে, ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে থাকে, প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে থাকে, আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে থাকে, স্পেলিং কারেকশন খুবই ইম্পর্টেন্ট টপিক, রিডিং কম্প্রিহেনশন, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাক্টিভ প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ, সাথে এখানে ন্যারেশন চেঞ্জও লিখে দেওয়া ভালো, ঠিক আছে। তারপর সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং ক্লজ টেস্ট, এতগুলো টপিক থেকে প্রশ্ন থাকতে পারে। তো এই টপিকের উপর থেকে আমরা এক এক করে প্রশ্ন তো দেখব। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা নয়, 20টা প্রশ্ন উত্তর যে রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার কি বলেছে, অ্যান্টোনিম, বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। অর্থাৎ অ্যান্টোনিম থেকে প্রশ্ন দিয়েছে, তো শব্দটা কি, অ্যাবসার্ড। অ্যাবসার্ড শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। অ্যাবসার্ড কথাটির অ্যাকচুয়াল অর্থ কি, অযৌক্তিক, ঠিক আছে, যার মধ্যে কোনো যুক্তি নেই, ভিত্তি নেই। তো 4টে অপশন রয়েছে। র্যাশনাল, র্যাশনাল মানে হচ্ছে যুক্তিসঙ্গত। আচ্ছা, ক্রেজি, ক্রেজি মানে হচ্ছে উন্মাদ বলতে পারো, উন্মাদ, পাগল, খ্যাপা, এইরকম টাইপের। আচ্ছা, সুইফট, সুইফট মানে হচ্ছে দ্রুত। আর ইললজিক্যাল, ইললজিক্যাল মানে হচ্ছে অযৌক্তিক। ওকে, তো এখানে কি বলা হয়েছে, অপোজিট বা অ্যান্টোনিম। তো অযৌক্তিকের অপোজিট বা উল্টোটা কি হবে, অবশ্যই অপশানে র্যাশনাল অর্থাৎ যুক্তিসঙ্গত। আর যদি সিনোনিম বলতো তাহলে ইললজিক্যাল হয়ে যেত সিনোনিম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো প্রথম প্রশ্নটা। নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো, নেক্সট প্রশ্নেও আরও একটা অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড খুঁজতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে ভালগার। ভালগার শব্দের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। তো ভালগার শব্দের অপোজিট কি হবে, ভালগার শব্দের অর্থ কি, অশালীন। ওকে, আর কি রয়েছে, অভদ্র, খারাপ। এবং যে 4টে অপশান রয়েছে সেগুলোর অর্থ কি, চিপ, চিপ মানে হচ্ছে কি, সস্তা। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে হচ্ছে মূল্যবান। রিফাইন্ড, রিফাইন্ড মানে হচ্ছে পরিশ্রুত বা বলা যেতে পারে ভালো। ইমপিওর, ইমপিওর মানে হচ্ছে অপবিত্র বা খারাপ। ওকে,
তো এখানে উল্টোটা কি হবে? তো ভালগারের উল্টো বা অ্যান্টোনিম হয়ে যাবে, দেখো যে চারটে অপশনের দেওয়া রয়েছে তার মধ্যে থেকে একটাই যাচ্ছে অপশন সি, রিফাইন্ড। ঠিক আছে, খারাপ, খারাপের উল্টো কি? ভালো হয়ে থাকে বা পরিশ্রুত। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিফাইন্ড। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। কি বলছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর প্রভাব। ইডিয়াম বা প্রভাব বা ফ্রেজের সঠিক অর্থ খুঁজতে বলা হয়েছে, এবং এই টপিক থেকে মাস্ট পরীক্ষাতে প্রশ্ন আসবে, একদম ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এসএসসির মতো পরীক্ষাতে এসেছে বিগত বছরে। দেখো ইডিয়ামটা কি দেওয়া রয়েছে? টু টক ওয়ান্স হেড অফ। টু টক ওয়ান্স হেড অফ, এই ইডিয়াম বা ফ্রেজটার অ্যাকচুয়াল অর্থ মানে নিচের কোনটি? কোন ক্ষেত্রে আমরা এই ইডিয়ামটার মাধ্যমে আমাদের মনের ভাবটা প্রকাশ করে থাকি? তো চারটে অপশন রয়েছে দেখো। টু শাউট লাউডলি, অর্থাৎ চিৎকার করা। টু টক ইন হুইসপার্স, ফিস ফিস করে কথা বলা। অপশন সি, টু টক টু ওয়ান সেলফ, ঠিক আছে, মানে নিজের মধ্যেই কথা বলা, নিজের সাথে কথা বলা। নাকি অপশন ডি, টু টক এক্সেসিভলি, অর্থাৎ মাত্রাতিরিক্ত বা প্রচুর কথা বলা। তো টু টক ওয়ান্স এ হেড অফ, এইটার অ্যাকচুয়াল অর্থ হয়ে যাবে অপশন ডি, টু টক এক্সেসিভলি, অর্থাৎ প্রচুর বা মাত্রাতিরিক্ত কথা বলা। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন। আরও একটা, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর প্রভাব। ইডিয়াম ফ্রেজের অ্যাকচুয়াল অর্থ কি খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো যেটা দেয়া রয়েছে, টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ। টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ, ইডিয়াম এবং প্রভাব যেটা দেয়া থাকবে সেটা দেখে কিন্তু তোমরা অপশান দেখে বুঝতেই পারবে না, কিছুটা বুঝতে পারবে একটু ভালো করে পড়লে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাগধারা, বাংলায় আমরা যেমনটা বলে থাকি, মানে সোজাভাবে না বলে ঘুরিয়ে আমরা বলার চেষ্টা করি কোনো একটা প্রবাদের মাধ্যমে। তো টু প্লে অ্যান্ড ফাস্ট এর অ্যাকচুয়াল অর্থ কি হবে? চারটা অপশন দেখো। টু ট্রাস্ট আদার্স, অন্যকে বিশ্বাস করা। টু বি আনডিপেন্ডেবল, অর্থাৎ কারোর উপর নির্ভরশীল না হওয়া। তারপর অপশন সি, টু চিট পিপিল, লোককে ঠকানো। নাকি অপশন ডি, টু হার্ট সামবডিজ ফিলিং, কারোর ফিলিংকে বা অনুভূতিকে আঘাত করা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু বি আনডিপেন্ডেবল, অর্থাৎ কারো উপর নির্ভরশীল না হওয়া। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্নে যাব, তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 2খানা ব্যাচ কোর্সের ক্লাস চলছে এবং অ্যাডমিশনও চলছে। একটা পুলিশ পরীক্ষার জন্য যেখানে তোমরা 100 দিনের চ্যালেঞ্জ কোর্স পাবে, যেখানে সম্পূর্ণ পুলিশ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির ওপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হচ্ছে। এবং সাথে আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য 70 দিনের সংকল্প ব্যাচ তোমরা পাবে, যেখানে ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথের সম্পূর্ণ বিষয় এবং অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হচ্ছে। সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল, প্র্যাকটিস সেট এবং টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের ব্যবস্থা রয়েছে। তো ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। এছাড়া যোগাযোগ করো 9647553612 নাম্বারে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো খুবই স্বল্প মূল্যে পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, তারা প্রস্তুতি নিচ্ছে। তো পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে, এবং সিআরপি একাডেমির সাথে যুক্ত হয়ে যাও সঠিক স্ট্র্যাটেজি, সঠিক স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্স পাওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, আরও একটা ইডিয়াম এবং প্রভাব রয়েছে, এবং আমি ইডিয়াম, প্রভাব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং কারেকশন এগুলো একটু বেশি বেশি করে রাখবো, কেননা পরীক্ষার এক্সামেও এগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্নই দেয়া থাকে, নাম্বার অফ প্রশ্ন। তো দেখো এখানে কি বলছে, টু টক থ্রো ওয়ান্স হ্যাট। টু টক থ্রো ওয়ান্স হ্যাট বলতে কি বোঝাচ্ছে? চারটে অপশন রয়েছে দেখো। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করবে। চারটে অপশন দেখো। টু স্পিক ফ্লুয়েন্টলি, খুব
ফ্লুয়েন্টলি কথা বলা, অপশান বি টু টক ননসেন্স, ননসেন্সের মতো কথা বলা, নাকি অপশান সি টু টক ওয়াইসলি, নাকি অপশান ডি টু স্পিক র্যান্ডমলি। তো টু টক থ্রু ওয়ান্স হ্যাড মানে হচ্ছে অপশান বি টু টক ননসেন্স, অর্থাৎ ননসেন্সের মতো কথা বলা। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সেন্টেন্সটা দেখো ভালো করে, দ্য টু ব্রাদার্স লুক সো ড্যাশ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট ডিফারেন্সিয়েট দেম, অর্থাৎ সেন্টেন্সটা পড়ে বোঝা যাচ্ছে কি টু ব্রাদার্স দুই ভাই, লুক সো ড্যাশ অর্থাৎ এতটাই একই রকম দেখতে, দ্যাট যে ইট ইজ ডিফিকাল্ট ডিফারেন্সিয়েট দেম এটা খুবই কঠিন তাদের মধ্যে আলাদা করা। তো এখানে শো ড্যাশ এই যে একই রকম দেখতে আমি বললাম, এখানে এই একই রকমটাই বসবে। তো 4টে অপশান রয়েছে দেখো, সেম, সেম মানেও একই, অপশান বি সিমিলার একই রকম, অপশান সি আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানেও হচ্ছে একদম সদৃশ বা একই রকম, আবার অপশান ডি অ্যালাইক, অ্যালাইক মানেও একই রকম। তো কোনটা বসবে, কোন শব্দটা এখানে বসবে? 4টেরই অর্থ একই রকম, সেম, সিমিলার, আইডেন্টিক্যাল এবং অ্যালাইক, কিন্তু কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড? তো দেখো দুই ভাই, দুইজন ব্যক্তি বা দুইজন সজীব বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হচ্ছে, তাদের মানে তারা একই রকম দেখতে। তো এই ক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি অ্যালাইক। অ্যালাইকটা আমরা সেই সময় ব্যবহার করে থাকি যখন কোনো ব্যক্তি বা দুই ব্যক্তি একই রকমের দেখতে হয়ে থাকে, এটা আমরা ব্যক্তি বর্গের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আইডেন্টিক্যাল কোনো জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সিমিলার সেটাও জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে, কিন্তু অ্যালাইকটা আমরা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ওকে, তো এখানে অ্যালাইকটা মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন আদার 3 অপশানস। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, আরও একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে। সেন্টেন্সটা পড়া যাক, দ্য ফ্রেন্ড হ্যাজ গুড ড্যাশ ওভার ইংলিশ অ্যান্ড হিন্দি। মাই ফ্রেন্ড হ্যাজ গুড ড্যাশ ওভার ইংলিশ অ্যান্ড হিন্দি। 4টে অপশান রয়েছে, অথরিটি, অপশান বি কমান্ড, অপশান সি এক্সপার্টেস এবং অপশান ডি হোল্ড। তো এটাকে একটু স্টার মার্ক করবে, এটা এসএসসির প্রশ্নের পত্রে এসেছিল এবং সেই ধরনের প্রশ্নই আমি করাচ্ছি যেগুলো পরীক্ষাতে আসতে পারে। অর্থাৎ সেন্টেন্সটা পরে বোঝা যাচ্ছে যে আমার বন্ধুর ইংরাজি এবং হিন্দি এই দুই ল্যাঙ্গুয়েজের ওপর বেশ কি আছে, ভালো পাকার রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি কমান্ড। কমান্ড হবে সঠিক উত্তর, COMMAND। কমান্ড মানে হচ্ছে কি দখল, বা আমরা হিন্দিতে যেটাকে বলা থাকি পাকার, মানে খুব বেশ ভালো হচ্ছে এই ইংলিশ এবং হিন্দিকে সে বলতে পারে বা এর ওপর তার একটা দখল রয়েছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দেখো, এভরি উইক ইন দ্য অফিস 1 hour ইজ ড্যাশ টু গেমস অ্যান্ড স্পোর্টস। সেন্টেন্সটা পরে আমরা কি বুঝতে পারছি যে প্রত্যেক সপ্তাহে এভরি উইক ইন দ্য অফিস, অফিসের মধ্যে 1 hour 1 ঘন্টা করে কি থাকে, ড্যাশ টু গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ গেমস এবং স্পোর্টসের জন্য কি বরাদ্দ থাকে। তো 4টে অপশান দেখো, কনফার্ড, ডেডিকেটেড, কনসিডার্ড এবং অপশান ডি ডিভোটেড। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডিভোটেড। ওকে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে অফিসে 1 ঘন্টা করে গেমস এবং স্পোর্টসের জন্য ডিভোটেড করা থাকে, অর্থাৎ উৎসর্গ করা থাকে, উৎসর্গ করা থাকে। ওকে, তো এখানে হয়ে যাবে ডিভোটেড, ডিভোটেড বা বরাদ্দ করা হয়ে থাকে সেটাও বলতে পারো। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস। 4টে অপশনের মধ্যে থেকে কোন স্পেলিংটা সঠিক করে দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, শব্দটা হচ্ছে অ্যাপোলজি। অ্যাপোলজি শব্দের সঠিক
স্পেলিং কি? তো সঠিক উত্তর হবে অপশনটি অ্যাপোলজি। APOLOGY। অ্যাপোলজি কথার অ্যাকচুয়াল অর্থ কি? রিগ্রেট করা, রিগ্রেট, ফিল সরি, বা বলতে পারো ক্ষমা প্রার্থী। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস। আরও একটা সঠিক স্পেলিং তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে, শব্দটা হচ্ছে বেনিফিশিয়াল। আই থিঙ্ক এটা আমি করিয়েছিলাম। 4টে অপশন বেনিফিশিয়াল, তো সঠিক স্পেলিং কোনটা হবে খুঁজে বের করো। স্পেলিংগুলো খুবই একদম গায়ে গায়ে দেওয়া রয়েছে, ক্লোজলি রিলেটেড, কিন্তু তার মধ্যে থেকে একটাই সঠিক, সেটাই তোমাদের খুঁজে বের করতে হবে। এবং খুবই টাফ, কেন সব শব্দের আমরা স্পেলিং তো জানা সম্ভব নয়, এবং এমনভাবে দেয়া থাকে টাচ করলেই ভুল যাওয়ার চান্স থাকে। তো আমি সেই ধরনেরই স্পেলিং কিছু তোমাদের কাছে নিয়ে আসবো, যেগুলো থেকে পরীক্ষায় আসার চান্স থেকে থাকবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, BENEFICIAL, বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল কথার অর্থ কি? উপকারী বা লাভজনক। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য সিনোনিম অর সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দের সমার্থক শব্দ কি হবে খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা কি? কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করো। তো কম্প্রিহেন্সিভ কথাটির অর্থ কি? একদম পরিপূর্ণ, পরিপূর্ণ বা সম্পূর্ণ। তো 4টে অপশন রয়েছে দেখো। পার্সিয়াল, পার্সিয়াল মানে কি? আংশিক। তারপর দেখো সার্কামস্ক্রাইব, সার্কামস্ক্রাইব কথাটির অর্থ হচ্ছে চারিদিক থেকে বেষ্টিত। বেষ্টিত। কমপ্লিট, কমপ্লিট কথাটির অর্থ কি? সম্পূর্ণ। আর ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট বানানটা ভুল লিখছি, যাই হোক। তো এখানে সঠিক উত্তর কি হবে? যেহেতু সমার্থক শব্দ বলা হয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কমপ্লিট। কম্প্রিহেন্সিভ কথাটির অর্থ কি? কমপ্লিট বা সমার্থক শব্দ। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য সিনোনিম অর সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। আরও একটা সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে, শব্দটা হচ্ছে ক্যান্ডিড। আমরা ছবি তোলার সময় ব্যবহার করে থাকি ক্যান্ডিড ফটোগ্রাফি। ক্যান্ডিড কথাটার অ্যাকচুয়াল অর্থ কি? ক্যান্ডিড কথাটার যদি বাংলা অর্থ বলে থাকি, সেটা হচ্ছে অকপট, অকপট বা স্পষ্ট বক্তা। তো এবার বলতে পারো যে তাহলে ফটোগ্রাফির সাথে কি সম্পর্ক? দেখো এখানে অ্যাকচুয়াল অর্থ অকপট বললেও ক্যান্ডিড মানে কি? আমরা যেমনভাবে দাঁড়িয়ে আছি সেইভাবেই ছবি তুলতে হবে, অর্থাৎ আমি যেমনটা আমি সেই রকমভাবেই ফটো তুলতে চাইছি। অর্থাৎ আমি ফটো তোলার সময় কোনো রকম ফেক হাসি হাসছি না বা দেখিয়ে দেখিয়ে হাসছি না, বরং আমি অন্যদিকে তাকিয়ে হয়তো আছি। অর্থাৎ আমি যেমনভাবে রয়েছি সেইভাবেই ফটোটা তোলা হচ্ছে, অর্থাৎ ক্যান্ডিড। অর্থাৎ আমার মধ্যে কোনো রকম ফেক জিনিস নেই, যেটা আমি যেমনটা সেই রকমভাবেই তোলা হচ্ছে। তো সেই ক্ষেত্রেই হিসাবে আমরা ক্যান্ডিড ব্যবহার করে থাকি। তো 4টে অপশন দেখো। ট্যাক্টফুল, ট্যাক্টফুল মানে হচ্ছে কৌশলী। ট্রুথফুল মানে হচ্ছে সত্যবাদী, সত্যবাদী তার যার মধ্যে কোনো রকম মিথ্যা নেই। তারপর দেখো ব্রিটিশ মানে হচ্ছে পাশবিক। তারপর হস্টাইল মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। বাংলা স্পেলিংগুলো আমি হয়তো ভুলভাল লিখছি, ক্ষমা করে দিও তার জন্য। তো যাই হোক, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ট্রুথফুল। অর্থাৎ কোনো রকম মেকি হাসি টাসি কিছু নেই, বা বলতে পারো আমার মধ্যে কোনো ফেক জিনিস নেই, যা আছে পুরোটাই সত্য, আমি যেমন সেই রকমটাই। ট্রুথফুল। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। কি বলছে?
সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ এই যে সেন্টেন্সটা বলা হয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কি এক কথায় প্রকাশ করব। দেখো, এ শর্ট অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট রিয়েল পার্সন অর ইভেন্ট ইজ কল্ড অ্যাজ। অর্থাৎ ছোট এবং খুবই অ্যামিউজিং স্টোরি বা গল্প কোনো সত্যিকারের লোকের ব্যাপারে বা কোনো ঘটনার ব্যাপারে, এই রকম ঘটনাকে বা এইরকম সত্যি ছোট অ্যামিউজিং ঘটনা বা গল্পকে আমরা এক কথায় কি বলে থাকি? চারটি অপশন রয়েছে। মিথ, মিথ মানে হচ্ছে কি চিরাচরিত গল্প বা রটনা গল্প, চিরাচরিত গল্প বা রটনা গল্প। মিথ সত্যি হতেও পারে আবার নাও হতে পারে। তারপর দেখো অ্যানিকডট, অ্যানিকডট মানে হচ্ছে সত্য কাহিনী অবলম্বনে। ফেবেল, ফেবেল মানে হচ্ছে কি আমরা ছোটবেলায় পড়ে এসেছি নীতি গল্প, যে গল্প থেকে আমরা কিছু শিখতে পারি বা কিছু একটা নীতি নিতে পারি। আর অ্যালিগরি মানে হচ্ছে অন্তর্নিহিত অর্থ সম্পন্ন কবিতা, অন্তর্নিহিত অর্থ সম্পন্ন কবিতা। অর্থাৎ এমন একটা কবিতা যার মধ্যে কিছু অন্তর্নিহিত অর্থ রয়েছে। আমরা ছোটবেলায় পড়েছিলাম উলঙ্গ রাজা, সেই কবিতার মাধ্যমে কিছু মিনিং করা হচ্ছিল, তো সেই রকম কবিতাকে আমরা অ্যালিগরি বলে থাকি। তো এখানে বুঝতেই পারছো এই শর্ট স্টোরি এবং রিয়েল পার্সনের ব্যাপারে বা সত্যি ঘটনা অবলম্বনে, তো অপশন বি অ্যানিকডোট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটা একটা দেওয়া রয়েছে বড়, সেটাকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব, বা এই যে বড় মানে বাক্যটার এক কথায় অর্থ কি? দেখো, অ্যাক্ট অফ ব্রিঙ্গিং জেন্টাল অ্যান্ড পেনলেস ডেথ ফ্রম ইনকিউরেবল ডিজিজ ইজ কল্ড অ্যাজ। অর্থাৎ এমন একটা রোগ হয়েছে যেটা কোনোদিনই আর সারবে না, তো সেই ক্ষেত্রে আমরা সেই ব্যক্তিকে একদম জেন্টেল এবং পেনলেস, অর্থাৎ কোনো রকম আঘাত ছাড়া এবং কোনো রকম কষ্ট ছাড়া তাকে মৃত্যু দিয়ে দেয়াটাকে কি বলা হয় থাকে? আজকাল নিউজ পেপারে প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় এই ঘটনা, এবং বিভিন্ন দেশে এটার মান্যতা দেওয়া হয়েছে এই মৃত্যুটাকে, যেখানে রোগটা হয় মানে রোগটা এমনই সে আর বাঁচবে না, বরং সে কষ্ট পাচ্ছে রোগের জন্য, তার ফ্যামিলি সাফার করছে। তো সেই ক্ষেত্রে রোগীর ফ্যামিলির এবং রোগীর পারমিশন নিয়ে তাকে মৃত্যু দান করা হয় তাকে, উইথ আউট কোনো রকম পেন, কোনো রকম পেন ছাড়া, কোনো রকম আঘাত ছাড়া, জাস্ট তাকে মৃত্যু দেয়া হবে। তো এইরকম ব্যাপারকে কি বলা থাকে? দেখো, সুইসাইড, সুইসাইড মানে আমরা সকলে জানি আত্মহত্যা, নিজেকেই হত্যা করা। তারপর দেখো ফ্যাটালিটি, ফ্যাটালিটি মানে হচ্ছে প্রাণঘাতী। তারপর দেখো ইথনেসিয়া, ইথনেসিয়া মানে হচ্ছে ইচ্ছা মৃত্যু। আর গ্যালস, গ্যালস মানে হচ্ছে ফাঁসি দেয়া। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন সি, এই ইথনেসিয়া। ইথনেসিয়া বিভিন্ন দেশে লিগাল করে দেওয়া হয়েছে, যেমন সুইজারল্যান্ডের মতো দেশে ইথনেসিয়া এখন বর্তমানে লিগাল। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ আরও একটা শব্দ বলা হয়েছে, সেই শব্দকে আমরা এক কথায় প্রকাশ করবো, বা বাক্য বলা হয়েছে সেই বাক্যকে আমরা এক কথায় প্রকাশ করবো। দেখো, এ স্মল এনক্লোজার ফর ক্যাটেল, শিপ এবং পোলট্রি এটসেট্রা ইজ কল্ড অ্যাজ। অর্থাৎ একটা ছোট্ট মতো স্থান যেখানে ক্যাটেল অর্থাৎ গবাদি পশু, শিপ ভেড়া এবং পোলট্রি অর্থাৎ ওই মুরগি প্রতিপালন করা হয় বা রাখা হয়, এই রকম ছোট্ট জায়গাকে আমরা কি বলে থাকি? চারটি অপশন দেখো। অ্যাইরি, অ্যাইরি কথাটির অ্যাকচুয়াল অর্থ হচ্ছে পাখির ডিম পাড়ার বাসা, পাখি যেখানে ডিম পাড়ে, পাখি যেখানে ডিম পাড়ে। স্টাই, স্টাই হচ্ছে শূকর বাস করার স্থান। পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে এই স্টাইটা, শূকর বাসস্থান অর্থাৎ যেখানে শূকররা থাকে। পেন, এই পেনই হয়ে যাবে এই ক্যাটেল, শিপ, পোলট্রি যেখানে রাখা হয় সেই স্থানের নাম। তো সঠিক উত্তর হবে পেন। আর লায়ার, লায়ার কথাটির অর্থ হচ্ছে যে স্থানে বাঘের বসবাস করা, অর্থাৎ বাঘের বাসস্থান। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে এক কথায় প্রকাশ।
16 নম্বর প্রশ্ন দেখো, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। অর্থাৎ একটা সেন্টেন্সকে দেখো 4টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে। তো সেন্টেন্সটা পড়া যাক। অলদো হি ওয়াজ লেট বাট হি স্টপড অন দ্য ওয়ে টু হ্যাভ কফি উইথ হিজ ফ্রেন্ডস, এবং শেষে রয়েছে নো এরর। অর্থাৎ সেন্টেন্সে যদি কোনো রকম ভুল না থাকে তাহলে অপশান 4 আমরা চুজ করবো যে কোনো রকম ভুল নেই। তো সেন্টেন্সটা কি বলছে দেখো, অলদো হি ওয়াজ লেট বাট হি স্টপড অন দ্য ওয়ে টু হ্যাভ কফি উইথ ফ্রেন্ডস। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে বলে মনে হচ্ছে তোমাদের? সেন্টেন্সটা যদি আমরা বাংলায় পড়ি তাহলে মনে হবে যেন কোনো ভুল নেই। যদিও সে লেট করেছে কিন্তু সে রাস্তায় থামলো তার বন্ধুদের সাথে চা খাওয়ার জন্য। যদি আমরা বাংলা এইভাবে পড়ি তো কোনো ভুল নেই, কিন্তু ভুল দেওয়া রয়েছে। ভুলটা কোথায় দেওয়া রয়েছে? এই বাটে। ঠিক আছে, সবসময় মনে রাখবে এই যে অলদো, ঠিক আছে, অলদের সাথে এই বাট কথাটা যায় না। যায় তাহলে কি? যায় হচ্ছে ইয়েট। ইয়েট মানে হচ্ছে তবুও, আর অলদো মানে হচ্ছে কি? যদিও। তাহলে সেন্টেন্সটা এবার কি দাঁড়াচ্ছে? যদিও সে লেট করেছে তা সত্ত্বেও বা তবুও হি স্টপড অন দ্য ওয়ে টু হ্যাভ কফি উইথ ফ্রেন্ডস। সে তার বন্ধুদের সাথে চা খেতে নেমেছে বা দাঁড়িয়েছে। ওকে, তো ইয়েট মানে হচ্ছে তবুও বা তা সত্ত্বেও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? অপশান বি, পার্ট 2তে ভুলটা দেওয়া রয়েছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, আরও একটা একই রকমের স্পটিং এরর। রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। তো সেন্টেন্সটা পড়া যাক। দেখো কি বলছে, সি ওয়াজ টেকিং কেয়ার অফ হার বেবি ফর 2 hours বিফোর সি ওয়াজ কল্ড বাই হার মাদার, এবং শেষে রয়েছে নো এরর। কি বলছে? সি ওয়াজ টেকিং কেয়ার অফ হার বেবি ফর 2 hours, সে তার বাচ্চার দেখভাল করছিল 2 ঘন্টা ধরে, বিফোর সি ওয়াজ কল্ড বাই হার মাদার। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত? ঠিক তার মা তাকে ডাকার আগে পর্যন্ত। তো সেন্টেন্সটার কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? দেখো টেন্সের নিয়ম দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো ফর 2 hours অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কেয়ার নিচ্ছিল তার ছেলের। তো কোনো একটা সময় ধরে যখন কাজ চলে সেটাকে আমরা কোন টেন্সে করি? যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তো সেটা আমরা কি করব? তাহলে এইখানে ভুলটা নেই, এই ওয়াজ টেকিং কথাটাই তো ভুল রয়েছে। এটা তো নর্মাল পাস্ট হচ্ছে কন্টিনিউয়াসে করে দেওয়া হয়েছে, কিন্তু যখন কোনো একটা সময় ধরে কোনো কাজ চলবে সেটাকে লেখা কিসে উচিত ছিল আমাদের? পাস্ট পারফেক্ট টেন্সে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা উচিত ছিল, কিন্তু আমরা এখানে নর্মাল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখে ফেলেছি। তো অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল সি হ্যাড বিন টেকিং কেয়ার, ঠিক আছে, ড্যাশ ড্যাশ ড্যাশ। এবং যেহেতু দেখো বিফোর কোনো একটা দুটো কাজ আমরা শিখেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের, যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দুটো কাজ হয়ে থাকে, একটা আগে এবং একটা পরে। এবং যে কাজটা আগে ঘটে সেটার আমরা কি করে থাকি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে থাকি, এবং যেটা পরে ঘটে সেটাকে আমরা নর্মাল পারফেক্ট মানে নর্মাল পাস্ট টেন্সে করে থাকি। তো সিমিলার দেখো এই যে বিফোর কথাটার আগের যে ঘটনা, অর্থাৎ সে কেয়ার নিচ্ছিল, তার মানে এই ঘটনাটা আগে ঘটেছে, তো সেটাকে আমরা কি করলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলাম। আর তার মা ডেকেছে, ওয়াজ কল্ড, তো এটাকে আমরা কি করলাম? বিফোরের পরে যেটা রয়েছে সেটাকে আমরা নর্মাল পাস্ট টেন্সে করলাম। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? ভুল দেওয়া রয়েছে পার্ট 1, এই যে ওয়াজ টেকিং, এই পার্টটাই ভুলটা দেওয়া রয়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, গ্রামারটা বুঝতে পেরেছো। নেক্সট 18 নম্বর প্রশ্ন, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে আরও একটা তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো দেখো, নো সুনার ডিড হি সি হিজ টিচার হোয়েন হি স্টপড কপিং। কি বলছে? নো সুনার ডিড হি সি হিজ টিচার, যেই না সে তার টিচারকে দেখলো, হোয়েন হি স্টপড কপিং, সে কি করলো? নকল করা বা টুকলি করা বন্ধ করে দিল। তো কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে? এটা একদম ইজি। সব সময় মনে রাখবে নো শুনার থাকলে এই হোয়েন কথাটা হয় না। নো শুনার থাকলে কখনোই নো শুনারের সাথে হোয়েন কথা যায় না। তাহলে যায় কি?
দেন, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে, অপশন বি। 19 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তো সেন্টেন্সটা পড়া যাক। হিজ সিলেকশন ইন দ্য টিম সারপ্রাইজড মি, টিমে তার সিলেকশনটা সারপ্রাইজ করে দিয়েছে। তো নর্মাল নিয়ম কি আমরা জানি, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী বি ভার্ব এবং ভার্বের পাস্ট হচ্ছে মানে একদম ভিপিপি অর্থাৎ থার্ড ফর্মটা আমরা বসাবো। তো মানে আমরা কিভাবে একটু দেখে নিই। তো প্রথমে রুলটা দেখি, অবজেক্ট অ্যাকচুয়ালি অবজেক্টেই হয়ে যাবে সাবজেক্ট, ওকে। তারপরে আমরা কি দেবো, যে সারপ্রাইজড, দেখো সেন্টেন্সটা কিসে দেওয়া রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তো বি ভার্ব ওয়াজ বা ওয়ার। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম ভিপিপি আমি শর্টে লিখলাম। তারপর কি দেবো, বাই দেব। তারপরে সাবজেক্ট বা অবজেক্ট, এখানে সাবজেক্ট বা অবজেক্ট বলতে সামনের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তো এই নিয়মেই ফেলা যাক কি হবে। তো মি, এখানে এই সেন্টেন্সটা অবজেক্ট মি, তার মানে এটা হয়ে যাবে কি সাবজেক্ট, তাহলে কি হয়ে যাবে আই। তারপরে আয়ের সাথে কি যাবে ওয়াজ। তারপরে কি সারপ্রাইজড, সারপ্রাইজড। তারপর কি হবে বাই, ওকে। সরি সারপ্রাইজড, এখানে কিন্তু দেখো ভালো করে সেন্টেন্স যদি পড়ো তাহলে কিন্তু এখানে বাই হবে না। কিসে আমি সারপ্রাইজড হয়েছি, সারপ্রাইজড হয়েছি তার সিলেকশনে, তাহলে এখানে হবে অ্যাড দিয়ে, অ্যাড হিজ সিলেকশন ইন দ্য টিম। তো কোন অপশানে রয়েছে এটা, সঠিক উত্তর হয়ে যাবে অপশানে। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ সিলেকশন ইন দ্য টিম, সঠিক উত্তর হবে অপশানে। তো এটা একটু অন্য নিয়মে ছিল, যেহেতু এখানে বাইটা লাগলো না সেন্টেন্স অনুযায়ী। তো ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই সমস্ত নিয়ম বা অন্যান্য গ্রামাটিক্যাল নিয়ম শেখার জন্য অবশ্যই আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে। ব্যাচ কোর্সে সেখানে সুন্দরভাবে নিয়ম এবং প্র্যাকটিসের মাধ্যমে ক্লাসগুলো করানো হয়েছে। যাই হোক, 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আমরা দেখবো আজকে ক্লাসের, এবং কি বলছে, চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। সেন্টেন্সটা কি, দে সেড, তারা বলল, উই হ্যাভ লিভড ইন দিস হাউস ফর মেনি ইয়ার্স, আমরা এই বাড়িতে অনেক বছর ধরে বসবাস করেছি, ওকে। তো ন্যারেশন চেঞ্জের নিয়ম কি অনুযায়ী আমরা কি করব, তো দে সেড যেহেতু বাইরে পাস্ট রয়েছে তো আমরা এটাই বসিয়ে দেবো, দে সেড। তারপর দেখো এই ইনভার্টেড কমা তোলার জন্য আমরা কি দেবো, একটা লিঙ্কার দিই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, দ্যাট বসাবো, ঠিক আছে। এবং যেহেতু এটা নর্মাল একটা সেন্টেন্স, যে উই হ্যাভ লিভড ইন দিস হাউস ফর মেনি ইয়ার্স, তাহলে আমরা নর্মাল নিয়মেই করবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। তো সেই ক্ষেত্রে আমরা দ্যাট বসিয়ে দিলাম লিঙ্কার। তো এখানে উইটা কে, উইটা অ্যাকচুয়ালি তারা না, তো এখানে কি হবে দে। এবার বাইরে যেহেতু কি রয়েছে সেড অর্থাৎ পাস্ট টেন্স, আর ভিতরে কি রয়েছে লিভড, বা এখানে যে হ্যাভ রয়েছে উই হ্যাভ, তো এটার কি হয়ে যাবে, এটারও আমরা কি করে দেবো, পাস্ট পারফেক্ট করে দেবো, বাইরেও পাস্ট ভিতরেও পাস্ট, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, দে হ্যাড। তারপর কি করে দেবো, ব্যাস এই পুরোটাই করে দেবো, লিভড ইন। এবার এখানে মনে রাখবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দিসটা হয়ে যায় দ্যাট, ভিতরে যদি থাকে তাহলে এই দিসটা হয়ে যাবে কি, ইন দ্যাট হাউস ফর মেনি ইয়ার্স, যেটা বাকিটা রয়েছে সেটা বসিয়ে দেবো। তো কোন সেন্টেন্সে রয়েছে এটা, কোন অপশানে, সঠিক উত্তর হবে অপশান সি, দে সেড দ্যাট দে হ্যাড লিভড ইন দ্যাট হাউস ফর মেনি ইয়ার্স। অর্থাৎ দেখো ভিতরে যে টেন্সটা রয়েছে সেই টেন্সটাকে আমরা বাইরের টেন্স অনুযায়ী চেঞ্জ করলাম, ঠিক আছে। বাইরে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তো এই হ্যাভটাকে আমরা কি করলাম, মানে কি পাস্টে করে হ্যাড করে দিলাম। তো ন্যারেশন চেঞ্জের নিয়ম আমরা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাচ কোর্সে করেছি, তো যুক্ত হয়ে যাবে আমাদের ব্যাচ কোর্সের ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর ইংলিশের উপর থেকে। তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকবে, এবার থেকে প্রত্যেক দিন ক্লাসগুলো চলবে দুপুর 12টা থেকে, তো মিস করবে না। তো আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও, যোগাযোগ করো 9647553612 নাম্বার, এবং যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।